ইরান ও মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে ইরানে হামলার ঘটনায়, সেই বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যপ্রাচ্যে বহু বাংলাদেশি যারা রয়েছেন, প্রবাসী বাংলাদেশি সহ সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেখানে তাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। আর সেই সব বিষয় নিয়ে অতিথিদের সাথে আজকে কথা বলবো। আমাদের প্রসঙ্গ রয়েছে আজকে ইরান প্রসঙ্গ আসলে মূলত। শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে যেতে চাই প্রথমেই, সেটা হচ্ছে যে ইরান ইসরায়েলের যে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যারা প্রবাসী যারা রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়ে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে আপনি যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। এই যুদ্ধ শুরুর পরপরে ইতিমধ্যে আমরা 24 ঘন্টা না যেতে একজন বাংলাদেশিকে আমরা হারিয়েছি। এটা বেশ একটা মর্মান্তিক ঘটনা। আমাদের অনেক বাংলাদেশি যাদের কাছ থেকে আমরা রেমিটেন্স হিসাবে অর্থ পেয়ে থাকি, অর্থাৎ শুধু যে ইরানের যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছে এমনটা না, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যই যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে। এমন কোনো দেশ, সৌদি আরব সহ, নেই যারা ইরান কর্তৃক আক্রান্ত হয় নাই, অথবা মিডল ইস্টের অধিকাংশ দেশ যাদেরকে মিত্র মনে করে তাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে ইরানের এই আক্রমণের মুখোমুখি তারা পড়েছে। অনেক বিশ্লেষক কিন্তু ইতিমধ্যেই বলেছে যে এই যুদ্ধটা সহজে মীমাংসা হবে তারা মনে করছে না, অর্থাৎ বৃহৎ পরিসরে এই ঘটনাগুলো আরও ছড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় বলে আমি মনে করি, যে তাৎক্ষণিকভাবে সকল পক্ষকে সংযত আচরণ এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি যৌক্তিক অবস্থায় পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে, খুব তড়িৎ কিন্তু। তো মুসলিম দেশ হিসাবে বা মুসলিম প্রাধান্য দেশ হিসাবে অন্যান্য দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণের আগেই কিন্তু বাংলাদেশ এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত সংযত এবং খুবই গ্রহণযোগ্য। আমরা জানি অতীতে যখন ইরাক, কুয়েতের ঘটনা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ও তিনি নিজে মিডল ইস্ট ক্রাইসিসে অত্যন্ত দক্ষতার একটা ভূমিকা তিনি রেখেছিলেন। তো তারই উত্তরসূরি হিসাবে যেন তারেক রহমান সাহেব এখন যে সিদ্ধান্তটা আজকে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী হিসাবে বা রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার মনে হয় মুসলিম জনাধিক্য দেশের তৃতীয় অবস্থানে আমরা থাকলেও আমাদের ভূমিকাটা এখন খুবই গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দেবে। সেই ক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এই উদ্যোগের প্রেক্ষিতে এগোনো উচিত। ইরান আমাদের বন্ধু দেশ, অন্যান্য দেশগুলো আমাদের বন্ধু দেশ। যুদ্ধ চললে কেউই, আমি একটা প্রথম দিনে ওই ইসরায়েল যে ইরানে একটা স্কুলের উপরে, বাচ্চাদের স্কুলের উপর আক্রমণ করে 60 জন শিক্ষার্থী নিহত হয়েছে, শুরুতে যেটা হয়েছিল সেটা এখন ক্রমে বাড়ছে, 80-র ঊর্ধ্বে চলে গেছে শিশুদের মৃত্যু। অন্যান্য মৃত্যু আছে, তো এটা আমার কাছে খুব মর্মান্তিক মনে হয়েছে যে আমরা শিশুদেরকেও রেহাই দিচ্ছি না। যুদ্ধে টার্গেট করে অনেক কিছু করা সম্ভব হয়, কিন্তু শিশুদেরকে টার্গেট করা আমার বিবেচনায় এটা খুবই মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। তবে যুদ্ধ বাতলে কেউই নিরাপদ থাকে না, এবং এটি কোন জায়গায় গিয়ে শেষ হবে এটা বলা মুশকিল। আর এইসব দেশগুলো পারমাণবিক শক্তির অধিকারী আছে অথবা নেই, তো পারমাণবিক বিষয়টিও মাথায় রাখা উচিত, সেহেতু এটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক। রাশিয়া এবং চীন এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে বলে আমার ধারণা। তো সব মিলে যুদ্ধ মানুষের কখনো ভালো কিছু বয়ে আনে এটা আমার কাছে মনে হয় না। সেই জন্য বাংলাদেশ সবসময় সরকারিভাবেও যুদ্ধকে বিরোধিতাই করেছে, এবং যুদ্ধ ছাড়া আলাপ আলোচনা উভয় পক্ষকে ওই আলোচনার মধ্যে এই সমস্যা মীমাংসার আহ্বান জানিয়েছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন বা যে বিবৃতি দিচ্ছেন, যে যারা প্রবাসী আমাদের রয়েছেন
তাদের নিরাপত্তার জন্য তারা কিছু করণীয় কাজ করছেন, কিন্তু প্রবাসীদের তাদের দায়িত্ব রয়েছে। তারা আসলে কখন কোথায় নিরাপদ থাকবেন বা কী অবস্থায় থাকবেন, যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ জায়গায়, সেসব জায়গায় আসলে তাদের দায়িত্ব কি থাকবে? প্রবাসী যারা রয়েছেন আমাদের এখানে মধ্যপ্রাচ্যে, আমাদের প্রতিটি দেশে দূতাবাস আছে, ইতিমধ্যে তারা কিন্তু কাজও শুরু করেছে, কিন্তু সবাই তো কোনো না কোনো প্রতিষ্ঠানের কাজের সঙ্গে যুক্ত। কিন্তু যুদ্ধটা যখন শুরু হয়েছে, নিরাপদ বা বেঁচে থাকার বিষয়টি একটি নিজস্ব উদ্যোগ এবং সরকারের সঙ্গে যোগাযোগ সম্পর্কিত, অর্থাৎ দূতাবাসের সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্তগুলো তাদেরকে রক্ষা করতে পারে। সেই কারণে সরকারের উদ্যোগ থাকলে সব কিছু সফল হবে এমন না, কিন্তু যাদের জন্য এই উদ্যোগ তাদেরকে আবার সাড়া দিয়ে পরিস্থিতি বিবেচনায়, আমি কোনো কিছুই নেই যে আমার চাকরিটা রক্ষা করার জন্যে, এটা গুরুত্বপূর্ণ, নো ডাউট। বিদেশে একটা চাকরির অনুপস্থিতিতে সে যদি চাকরিটা হারায় তাহলে তো তার জন্য আরও বিপজ্জনক। সব মিলিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে, আগে বেঁচে থাকা, তারপরে অন্য কিছু। জি, দেলেজ খান, নিরাপত্তা বিশ্লেষক, আপনি একটু জানাবেন আমাদেরকে যে মধ্যপ্রাচ্যে যে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি এখন শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে বা ইরান ইসরায়েলের মধ্যে থাকবে, নাকি সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে? যদি আপনি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বিজ্ঞ সহ আলোচক যারা আছেন তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার এই চ্যানেলের এই প্রোগ্রামের যারা দর্শক আছে তাদেরকে। আপনি যে প্রশ্নটি করেছেন, পরিণতি সূচক একটা প্রশ্ন করেছেন, ছড়িয়ে পড়বে কিনা ওই এলাকায়, তো এইটা বোঝার জন্য তার আগে একটু আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা একটু আলোচনা করি, তাহলে এই মানে উত্তরটা বোঝাটা অনেকটা সহজ হবে বলে মনে করছি। প্রথমেই আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে এই যে বর্তমানে অপারেশন এপিক ফিউরি নামের যে অপারেশনটা চালাচ্ছে, যেটা একটা যৌথ অপারেশন, এখানে ইউএসএ এবং ইসরায়েল এই অপারেশনটা পরিচালনা করছে, এবং এই অপারেশনের ইভেন আপনি যদি আজকেই দেখবেন যে ইউএসএর একজন রিটায়ার্ড মেজর জেনারেল তিনি একটা বিবৃতি দিয়েছেন যে এই যুদ্ধ শুরু করার আগে ট্রাম্প সংসদের পারমিশন নেয়নি, যেটা নেওয়ার কথা ছিল। সো তার কথায় এটা হচ্ছে অসাংবিধানিক একটা যুদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে যে যারা সমর বিশেষজ্ঞ তাদের মতামত হচ্ছে যে যখন কোনো একটা যুদ্ধের সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না, এই লক্ষ্যবিহীন একটা যুদ্ধ একটা চিরস্থায়ী যুদ্ধে রূপ নেয়, কারণ তখন এক পক্ষ আরেক পক্ষকে ক্রমাগত বিভিন্ন উপায়ে আক্রমণ করতেই থাকে, কারণ এখানে জয় পরাজয়ের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। সুতরাং আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যুদ্ধে আসলে আমেরিকা জিতবে না ইসরায়েল জিতবে না ইরান জিতবে, বলা খুব দুরূহ, কারণ একজন তীর দিয়ে যুদ্ধ করতেছে আর একজন তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছে। আসলে এখানে এখন আপনি কাকে জয় দিবেন, কারণ ভিক্টরির ডেফিনেশনটা এখানে ভিন্ন। বাট এটা বোঝার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, সাধারণ যারা আমাদের দর্শকরা আছেন তারা জিজ্ঞেস করেন যে এত দূরের দেশ আটলান্টিক ক্রস করে এসে আমেরিকার কি এমন কষ্ট হইলো যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হইলো, আর ইরানি বা এমন কি করলো যে ইসরায়েল এবং আমেরিকা দুইজন যৌথভাবে তার উপরে উপর্যুপরি ঝাঁপিয়ে পড়লো। এই গত বছরেই একবার কিন্তু ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর আক্রমণ চালালো, বিমান আক্রমণ, এবং আমেরিকা কিন্তু বুক দাপিয়ে বলল যে আমরা ইরানের যে পারমাণবিক সক্ষমতা আছে এটা গুড়িয়ে দিয়ে আসছি, তাই তো? এটাই তো তারা দাবি করলো। সেটা যদি গুড়িয়ে দিয়ে থাকে তাহলে এখন আবার কেন অ্যাটাক করতে হলো? এবারে অ্যাটাকের কারণ প্রথমে তারা কি বললো যে পারমাণবিক সক্ষমতা যে ইরানের আছে এই সক্ষমতাটা তারা বন্ধ করতে চাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যখন মোসাদ্দেক গভর্নমেন্টকে সিআইএ পতন ঘটালো, তখন তারা আনলো হচ্ছে রাজা শাহ পাহলেভিকে। যে এই শাহ পাহলেভি যখন আসলো, আসার পরে সিআইএ আবার শাহ পাহলেভিকে বলল যে তোমার দেশে তুমি এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করো, এবং এই প্রযুক্তি কিন্তু আমেরিকাই দিল ইরানকে। আর মানে এখানে যেটা মানে উপহাসের বিষয়, পরিহাসের বিষয়, পরিতাপের বিষয়, সেটা হচ্ছে যে এই যেই টেকনোলজি, যেই প্রোগ্রামটা ইউএসএ এর মাধ্যমে ইরানকে একদিন দিয়েছিল, আজকে এটা তারা আবার ধ্বংস করতে যাচ্ছে। ধ্বংস করার কথা বলে আলোচনা শুরু হলো। মার্ক রুবিও বলল যে আমি 2-3 দিনের ভেতরে যাব মধ্যপ্রাচ্য ভিজিট করতে, এর ভেতরে অ্যাটাক শুরু হয়ে গেল। এর আগের বারও কিন্তু ট্রাম্প একই ধরনের ছলনা করেছিল, বললো যে আমি আসতেছি, কিন্তু এর ভেতরে অ্যাটাক শুরু হয়ে গেল। এইটা বোঝার জন্য আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে তাদের মেইন টার্গেট হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করা। তো ইরানের রেজিমটা চেঞ্জ করার যে এই প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আপনি খুঁজে পাবেন আরও অনেক কয়েকটা জায়গায়। যেমন ইরাকের ক্ষেত্রে সাদ্দাম হোসেনকে তারা মেরে ফেললো, লিবিয়ার ক্ষেত্রে গাদ্দাফি। লিবিয়া একটা খুব ভালো একটা দেশ ছিল, ওই দেশের মানে বাসস্থান ফ্রি ছিল জনগণের, ওই দেশের মানে চিকিৎসা ফ্রি ছিল, শিক্ষা ফ্রি ছিল,
এমনকি নববিবাহিত দম্পতিদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে ফ্ল্যাট উপহার দেওয়া হতো। ওই রাষ্ট্রের যে প্রধান ছিল কর্নেল গাদ্দাফি, তাকে মারা যুক্তরাষ্ট্রের জন্য খুব জরুরি হয়ে উঠল। কি কারণে? কারণ CFA নামে একটা মুদ্রা সে চালু করার চেষ্টা করেছিল পুরো আফ্রিকার জন্য। এবং মজার জিনিস লক্ষ্য করেন, সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি তারা দুইজনই বলছিল যে আমরা ডলারে তেল বিক্রি করবো না, আমরা তেল বিক্রি করব আমাদের এই নিজস্ব মুদ্রায়। এবং এটা বলার কারণে এই দুইটা লোকই শেষ। আপনি মুরসির দিকে তাকান, মিশরে একই রকম ঘটনা হচ্ছে। এই যে রেজিম চেঞ্জের যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা এবার কিন্তু ইরানের ক্ষেত্রে অ্যাপ্লাই হলো। এবং তারা প্রথম দিন, আক্রমণের প্রথম দিনই ওই আয়াতুল্লাহ খমেনিকে কিন্তু মেরে ফেলল। কিন্তু এখানে আবার একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, সেটা হচ্ছে যে মানে এই সাদ্দাম হোসেনের কেস থেকে, কর্নেল গাদ্দাফির কেস থেকে ইরান একটা জিনিস শিখে ফেলছিল যে একক নেতৃত্বের উপরে যদি আমরা ভরসা করে আমাদের এই পরবর্তী রাজনীতি এবং ভূ রাজনীতি সাজাই, তাহলে এই একজনকে মেরে ফেললে পরে আমাদের কলাপস করতে হবে, যেরকম ইরাক কলাপস করেছিল, যেরকম লিবিয়া কলাপস করেছিল। ইরানের ক্ষেত্রে সম্ভবত এবার ভিন্ন ধরনের কিছু হতে যাচ্ছে। আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার পরেও আমার মনে হয় যে রেজিম খুব সহসা চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না। আপনি কল্পনা করে দেখেন, মানবতার ফেরিওয়ালা আমেরিকা কি সুন্দর করে বলছে যে আমরা তোমার দেশ আক্রমণ করলাম এবং তোমার দেশের আমি ক্ষয়ক্ষতি করব, তোমরা সরকার চেঞ্জ করো। তো পৃথিবী এখন একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়াইছে। আপনি গাজায় যে পরিমাণ মানে ইসরায়েল এবং আমেরিকান সহায়তায় হাজার হাজার মানে নারী শিশু সহ এই মুসলমান ওখানে মানে হত্যা করা হয়েছে, এই হত্যা করতে করতে তারা বিশ্ব বিবেককে পাথর বানায় ফেলছে। এবং এখন এসে রেজিম চেঞ্জের দোহাই দিয়ে তারা ইরানকে আক্রমণ করছে। এই হচ্ছে বর্তমান বাস্তবতা। এবং আপনার প্রশ্নের উত্তরটাতে এখন যদি আমি যাই, তাহলে ওই অংশটা হচ্ছে যে যুদ্ধ কি ছড়িয়ে পড়বে কিনা। অনেকে জিজ্ঞেস করছে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে কিনা, রাইট? জি। এই জায়গাটা বুঝতে হলে আপনাকে যেটা বুঝতে হবে যে ইরানের হাতের অপশন কি আছে। ঠিক আছে, আপনি দেখেন আমেরিকা তো প্রকারান্তে একটা বেহায়া মানে জাতি। তারা ভিয়েতনামে গিয়েছিল, পরাজয় বরণ করে ফিরে এসছে। তারা আফগানিস্তানে গিয়েছিল, লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছে। ইরাকটাকে তারা ধ্বংস করে ফেললো কি বলে, যে বায়োকেমিক্যাল উইপেন আছে। পরে আবার নাকে খত দিয়ে স্বীকার করলো যে ওরকম কিছু ছিল না, বানোয়াট গল্প ছিল। এই ধরনের বানোয়াট গল্প বলে বলে তারা রেজিম চেঞ্জ করায়। এবং এই জায়গায় ইরানের ক্ষেত্রে তারা এটা করানোর চেষ্টা করছে। এখন সমস্যাটা কোথায়? ইরানের হাতে অপশন যেটা আছে এটা খুব লিমিটেড। প্রথম যে জিনিস হচ্ছে, ওই যে আমি যেটা বললাম, একজন তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছে আর একজন তীর নিয়ে যুদ্ধ করতেছে। এখন এই ক্ষেত্রে যদি আমি বলি, তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে ইরান আর তীর নিয়ে দূর থেকে যুদ্ধ করতেছে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। এখন অনেকে জিজ্ঞেস করতেছে এই যুদ্ধ কি ইউক্রেন রাশিয়ার মতো মানে প্রোটেক্টেড বা দীর্ঘস্থায়ী হবে কিনা। হওয়ার সম্ভাবনা আছে, আবার নাই। কারণ আপনি যদি যুদ্ধের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, তাহলে একদিনে হচ্ছে তো একটা বিষয়, সেখানে তো বা ইউক্রেন রাশিয়া তো দুটো বর্ডার পাশাপাশি। এটাই বলতে চাচ্ছিলাম আমি, যে এখানে আমেরিকার সাথে অথবা ইসরায়েলের সাথে কারোর সাথে ইরানের বর্ডার নাই। তার মানে যুদ্ধটা হবে সংক্ষিপ্ত। এর আগের যুদ্ধটা যেরকম 10-12 দিনে শেষ হয়ে গেছিল, এবারের যুদ্ধটাও আপনি আশা করতে পারেন যেরকম 10-12 দিন পরে ওই ইউএসএ তার স্বঘোষিত একটা বিজয় উদযাপন করা শুরু করবে। কারণ তারা যদি না আবার তার সরকার যদি তাদের পছন্দের সরকার যদি না বসে, সেই ক্ষেত্রে আবার হতে পারে কিনা। এক্ষেত্রে আপনি ধরেন যেইটা দিয়ে এটা পরিমাপ করবেন, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে দুদু ভাই যেটা বললো, যে এর আগে গালফ ওয়ারের সময় কি হয়েছিল। গালফ ওয়ারের সময় 3টা অপারেশন হয়েছিল। অপারেশন ডেজার্ট শিল্ড, যেটার মাধ্যমে প্রথমে সৌদি আরবে বহুজাতিক বাহিনী অবস্থান নিয়েছিল। তারপরে ছিল অপারেশন ডেজার্ট স্যাবের, ঠিক আছে। তার আগে যেটা হয়েছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। স্টর্ম মানে হচ্ছে ফার্স্টে বিমান বাহিনী দিয়ে, যে ইরানের উপর এখন যেটা করছে, এটা করে আগে ধ্বংস করে ফেলছিল ইরাকের সকল বিমান প্রতিরোধ ব্যবস্থা। ভুল করে একটা বোমা একটা স্কুলের উপরে পড়াতে 200 জন মানুষ মারা যখন গেল, তখন আন্তর্জাতিক চাপের কারণে তারা ডেজার্ট স্টর্ম বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে তারা স্কার্ড হান্টে টার্ন নিল। এবং এরপরে তারা ফাইনাল যে অপারেশনটা করলো জেনারেল শোয়ার্টস্কফের মাধ্যমে, সেটা হচ্ছে অপারেশন ডেজার্ট স্যাবের, মানে হচ্ছে কুয়েত পুনর্দখল। এই ক্ষেত্রে আপনি ইরানের যুদ্ধের ক্ষেত্রে যে ডিফারেন্সটা দেখতে পাবেন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ওই বহুজাতিক বাহিনীর মতো করে কোনো বাহিনী বসানো হয় নাই। তার মানে বুটস আর নট অন দ্য গ্রাউন্ড। এখানে যেটা হয়েছে যে তারা বিমানবাহী বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসছে, ওখান থেকে এসে এবং ওখান থেকে মিসাইল মেরে ইরানে আক্রমণ করছে।
এবং ইরানও এর প্রতিক্রিয়াতে যেটা করছে, কয়েকটা বিমান ঘাঁটিতে বিভিন্ন দেশে অলরেডি কয়েকটা হামলা বিমান করেছে। ঘাঁটিতে তারা হামলা করেছে। এবং এই জায়গায় আরেকটা মজার ব্যাপার, যেটা আন্তর্জাতিক যারা দর্শক আছে তারা এটা জানেন, সেটা হচ্ছে যে আপনি চিন্তা করেন যে সৌদি আরবে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, ইরাকে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, জর্ডানে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, বাহরাইনে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, কাতারে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, কুয়েতে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, ইউএইতে আমেরিকান ক্যান্টনমেন্ট আছে। এক ইরানের জন্য এতগুলো ক্যান্টনমেন্ট ওখানে আছে। এবং আপনি যদি পুরো যোগ দেন তাহলে প্রায় 8,000-9,000 মতো ইউএস ফোর্স ওখানে ডিপ্লয়েড আছে। যদিও ইরানের এখন আক্রমণের বাড়িয়েছে তো কারণে বলেছে। তাদের বড় একটা রাডার স্টেশন ধ্বংস হয়ে গেছে, আর এখন তো আরো একটু শক্তি বৃদ্ধি করছে। বাট তারপরেও এই শক্তি বৃদ্ধি করার পরেও আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটা হচ্ছে যে এই যুদ্ধটা আরো হয়তো 10-12 দিন চলবে। যেই সকল শর্ত আমেরিকা চাপিয়ে দিয়েছে ইরানের উপরে, এগুলো আসলে একটাও মানার মতো শর্ত না। তো ইরান যেটা করবে, তার যে প্রক্সি আছে, হেজবুল্লাহ আছে, হুতিজ আছে ইয়েমেনের, গাজায় হামাস আছে, তাদের মাধ্যমে আবারও ওই প্রেশার ক্রিয়েট করতে থাকবে ইসরায়েলের উপরে। আর ইসরায়েলি লবি যেটা আছে ইউএসএতে, এইটাকে তুষ্ট করার জন্যই তো আমেরিকা বারবার এসে ইসরায়েলের সাথে মিলে এই ইরানের উপর বোমা বর্ষণ করে যায়। তো এই পরিণতি আরও কিছুদিন চলতে থাকবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে যেটা আমি দেখলাম যে হরমুজ অলরেডি ক্লোজ করা হয়েছে। তো হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে আন্তর্জাতিক তেল বাজারে এর একটা প্রভাব পড়বে। আর বাংলাদেশে যেহেতু আসলে গন্ধ পেলে দাম বেড়ে যায়, মানে ওই যেই তেল আপাতত বন্ধ হয়েছে হরমুজে, ওটা তো বাংলাদেশে এসে পৌঁছায়। আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। আমি আলম রাসেল ভাইয়ের কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাতে করে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে? জি, অসংখ্য ধন্যবাদ সালিম ভাই চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্টকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা একটা বড় প্রভাব পড়বে যদি এক কথায় আমরা বলি। কেন পড়বে? ধরেন বাংলাদেশের এই 50-60% যারা আমাদের রিমিটেন্স যোদ্ধা আছে, তারা কিন্তু মিডল ইস্টের উপর নির্ভরশীল। আপনি দেখেছেন যুদ্ধ গতকাল শুরু হয়েছে, এর মধ্যে আমাদের প্রায় শত শত ফ্লাইট, মানে শত শত যাত্রী এয়ারপোর্টে আটকে আছে। মানে আমাদের প্রচুর সংখ্যক 50-60% রিমিটেন্স যোদ্ধারা কিন্তু মিডল ইস্টে আছে। হ্যাঁ, এখন এটা যদি এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয়, কেন যেন মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, আমি ভাইয়ের সাথে পুরোপুরি একমত না হলেও একটু দ্বিমত আছে, সেটা হচ্ছে যুদ্ধটা আমার কাছে কেন যেন মনে হয় একটু স্থায়ী হবে। কারণ আপনি দেখেছেন ইতিপূর্বে অনেকগুলো যুদ্ধ হয়েছে, প্রক্সি ওয়ার হয়েছে, অনেকগুলো যুদ্ধ হয়েছে। হরমুজ প্রণালী কিন্তু কখনো বন্ধ হয় নাই। সাময়িক বিঘ্ন হয়েছে, এক পক্ষ আরেক পক্ষ এই জাহাজে আক্রমণ করেছে, কিন্তু সরাসরি প্রত্যেকবার হুমকি দেওয়া হয়েছে হরমুজ বন্ধ করে দেব, হরমুজ বন্ধ করে দেব। কারণ ইরানের হরমুজ কিন্তু একটা বড় ট্রাম্প কার্ড, তাদের নিজের অর্থনৈতিক, নিজের পার্সোনাল অর্থনীতির জন্য একটা ট্রাম্প কার্ড, আবার আমেরিকার মতো রাষ্ট্রকে হুমকি দেওয়ার জন্য বা ইউরোপ আমেরিকাকে হুমকি দেওয়ার জন্য একটা বড় ট্রাম্প কার্ড ছিল হচ্ছে হরমুজ প্রণালী। কারণ পৃথিবীর বড় শতাংশ তেল এই প্রণালী দিয়ে, ছোট্ট 20-22 কিলোমিটার যে প্রণালীটা আছে এদিক দিয়ে যায়। কিন্তু এবং ইরানের একটা বড় অর্থনীতির বড় একটা চাপ, এই চাপটা, প্রেশারটা নেয় হচ্ছে হরমুজ প্রণালীর যে অর্থনৈতিক যে আয়টা হয়। এরপরও তারা যখন বন্ধ করেছে, বুঝে নিতে হবে তারা একবারে যুদ্ধের মধ্যে কিন্তু আসলে নেমে গিয়েছে। কারণ খামিনি যে ব্যক্তিটা ছিলেন, এই ব্যক্তিটা তেমন তাদের এর আগে তাদের নিরাপত্তা প্রধানকে মারা হয়েছে, তাদের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, কিন্তু খামিনি হচ্ছে ওদের কাছে একটা আধ্যাত্মিক নেতা। এবং শুধুমাত্র ইমাম খামিনির গ্রহণযোগ্যতা শুধুমাত্র ইরানে না, আপনি যতগুলো আশেপাশে মিডল ইস্টে যতগুলো রাষ্ট্র আছে, মানে মুসলিম বিশ্বের কাছে একটা বড় ধরনের মুসলিম বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে। এবং কি আপনি জানেন ইরানের কিন্তু প্রক্সি টিম আছে বিভিন্ন দেশে, লেবাননের যেমন হিজবুল্লাহ আছে, তারপরে হচ্ছে ইয়েমেনে হুতি আছে, এভাবে প্রত্যেকটা দেশে তাদের একটা প্রক্সি টিম আছে যারা তাদের হয়ে বিভিন্ন সময় যুদ্ধ অংশগ্রহণ করেছে। দেখেন আমার কাছে এবার এই যুদ্ধটার মূল পেছনে কয়েকটা কারণ হতে পারে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আপনি জানেন ইসরায়েল কিন্তু গাজাকে পুরোপুরি দখল, আমেরিকার সহযোগিতা পুরোপুরি দখল করতে অনেকদিন ধরে চেষ্টা করছে, কিন্তু একমাত্র বাধা হচ্ছে তাদের পার্শ্ববর্তী যে শক্তিশালী রাষ্ট্র, মিডল ইস্টের সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র ইরানের যে প্রক্সি, এই আপনার হুতি বলেন, হিজবুল্লাহ বলেন, এরা যে সহযোগিতা কিন্তু তারা পাচ্ছে না। এমনকি বলা হয় তাকে হামাসকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে হচ্ছে আপনার ইরান। এখন এই জন্যই তাদের মূল থাকবে হচ্ছে ইরানকে ধ্বংস করে দেওয়া। অনেকবার চেষ্টা করেছে তারা ইরানকে ধ্বংস করার জন্য। আপনি দেখেন, আপনি আমেরিকার একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে স্যামুয়েল হান্টিংটন, ওনার একটা এই বই আছে ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইটা আপনি পড়লে, এই বইয়ে স্যামুয়েল হান্টিংটন চমৎকার বলেছেন
যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়াকে এই কোল্ড ওয়ারের মাধ্যমে পরাজিত করেছি, আমাদেরকে পরাজিত করবে কে? আমেরিকাকে পরাজিত করবে হচ্ছে মুসলিম কি বলে মুসলিম যুবকরা পরাজিত করবে। তখন আমেরিকা একটা থিওরি গ্রহণ করে, তার বইতে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে আমরা কাটা দিয়ে কাটা শেষ করব, মানে মুসলিম দিয়ে মুসলিমদেরকে শেষ করব। আপনি জানেন মিডল ইস্টে হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো। আপনি দেখেন ইরাক হচ্ছে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল এক সময়। আপনি 80-র দশকে দেখেছেন ইরাক এবং ইরানের সাথে যুদ্ধ হয়েছে প্রায় দীর্ঘ 8 বছর। সেখানে ইরাককে সরাসরি সহযোগিতা করেছে আমেরিকা। এভাবে করে ইরাক এবং ইরানকে দুর্বল করেছে। পরবর্তীতে আবার ইরাক যখন ইরানকে একটু নতজানু করেছে, পরবর্তীতে আবার ইরাকের সাথে কুয়েতের যুদ্ধ শুরু হয়েছে। সেখানে কিন্তু আপনাকে ইরাকের বিরুদ্ধে কুয়েতের পক্ষে আমেরিকা কাজ করেছে এবং পরবর্তী সাদ্দামের পতন আমরা দেখেছি। এভাবে করে মিডল ইস্টে যে মুসলিম রাষ্ট্রগুলো, যেমন আপনি সিরিয়া বলেন, সিরিয়াতে আইএস বিরোধী অভিযানের কথা বলে 11 সালে আক্রমণ করেছে। এভাবে কিন্তু অনেকগুলো আক্রমণ হয়েছে, ইরাককে শেষ করে দিয়েছে, সিরিয়াকে শেষ করে দিয়েছে। তাদের কাছে আর একটা অপশন হচ্ছে ইরানকে শেষ করার জন্য তারা অনেক ধরনের ইসরায়েলের সহযোগিতা একসাথে মিলে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে। এমনকি এবার যুদ্ধের সবচেয়ে বড় আরেকটা বড় কারণ হতে পারে অর্থনৈতিক কারণ। আপনি জানেন ট্রাম্প একটা ব্যবসায়ী, সে সবসময় ব্যবসায়ী। পৃথিবীর সবচেয়ে অস্ত্র রপ্তানি করে হচ্ছে আমেরিকার আপনার এই পৃথিবীর যত রাষ্ট্র, যেমন ফ্রান্স, জার্মান, চায়না, রাশিয়া, এরও রপ্তানি করে, কিন্তু প্রায় 40% অস্ত্র রপ্তানি করে হচ্ছে আমেরিকা। তো সুতরাং আমেরিকার এই অস্ত্র বাজার যদি যুদ্ধ না হয়, তাদের বাজার কিন্তু তাদের হয়ে যায়। এজন্য ট্রাম্প চাচ্ছে এই যে যুদ্ধটা টিকিয়ে রাখার মাধ্যমে তার বড় ধরনের অস্ত্র একটা বিক্রি করার একটা বড় একটা মাধ্যম সে মনে করছে। এমনকি পুরো আপনি যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, সেখানে ইউক্রেন কিনছে হচ্ছে আমেরিকা থেকে অস্ত্র কিনছে। তার মানে পৃথিবীতে যুদ্ধ যদি বন্ধ থাকে, ব্যবসায়ীরা, আপনি দেখেন আমেরিকার যতবার ক্ষমতায় ব্যবসায়ীরা আসে বা ব্যবসায়ী চিন্তা মতাদর্শে যারা আসে, তারা কিন্তু সবসময় চিন্তা করা হচ্ছে একটা যুদ্ধ ভাবটা সবসময় যেন পৃথিবীতে একটা যুদ্ধময় পরিস্থিতি থাকুক তাদের অর্থনৈতিক মন্দাটাকে কাটানোর জন্য। সুতরাং এবারের এই যুদ্ধটা আমার কাছে মনে হয় কিছুদিন কন্টিনিউ হবে, কারণ এখানের সাথে যুক্ত আপনি অলরেডি তুরস্ক অলরেডি বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা মুসলমান বিশ্ব এখন ঐক্যবদ্ধ হওয়ার একটা বড় প্রয়াস। এবং কি আপনি দেখেছেন ইরান কিন্তু মিডল ইস্টের যতগুলো ঘাঁটি আছে আমেরিকার, প্রত্যেকটা ঘাঁটিতে আক্রমণ করেছে। এভাবেই কিন্তু আক্রমণ, এর আগে যত আক্রমণ হয়েছে, যত ঘোষণা দিয়ে আক্রমণ হয়েছে, এবার কিন্তু ঘোষণা দিয়ে আক্রমণ হয়নি, প্রত্যেকটা জায়গায় আক্রমণ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এবারের যুদ্ধটা কন্টিনিউ হবে, এবং কি এই কন্টিনিউ যুদ্ধটা কোন পর্যায়ে যায়, হয়তো এমনও হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতেও পারে, আমার কাছে মনে হচ্ছে। জি দুদু ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আসলে কতটা চ্যালেঞ্জের হবে আসলে বর্তমান সরকারের জন্য? একেবারে ছেড়ে দেওয়ার মতো অবস্থা বা উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা নাই, এই কথা এখনই বলার সময় কিন্তু আসে নাই। জাস্ট 24 ঘন্টা আমরা এই যুদ্ধটা লক্ষ্য করছি। আমরা জানি যে তেলের সঙ্গে আমাদের অর্থনীতির সবগুলো কম বেশি যুক্ত, কিন্তু আজকে তেল যদি আমরা নিয়মিত সরবরাহ চ্যানেল ঠিক না থাকে, এবং যেটি সাধারণত মিডল ইস্ট থেকে আসে, ওই যে চমৎকার করে বলেছে হরমুজ প্রণালী, যেটি অনেক সংকটের মধ্যেও যে অবস্থা আমরা পেয়েছি, এবার কিন্তু তাৎক্ষণিকভাবে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই এই তেলের যে রপ্তানি, এটা যখন বন্ধ হয়ে যাবে অথবা বন্ধ হওয়ার উপক্রম দেখা দেবে, সারা বিশ্বের মতো বাংলাদেশও এক ধরনের অস্থিরতার মধ্যে পড়তে পারে। তো সেটি মীমাংসা করার বা সেটি মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের কতটুকু আছে। যেমন তেলের সঙ্গে বিদ্যুতের সঙ্গে এমন কিছু নেই যে সম্পৃক্ত না। জি, তো স্বাভাবিক কারণে আমাদের এই জিনিসটা যুদ্ধকালীন সময়ে আমরা বিকল্পগুলো আপনাকে সামনে নিয়ে আসতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু আমাদের মধ্যে একটা পরিস্থিতি মোকাবেলা আমাদের করতে হয়েছিল বাংলাদেশকে। না অবশ্যই, তখন একটা প্রস্তুতির আমাদের বিকল্প খুঁজছিলাম আমরা। যেমন রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারত কিন্তু আমেরিকার সরাসরি মিস্টার ট্রাম্পের মানে যে আক্রমণের মুখে, মানে ইয়ের দিক থেকে, সেটা কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানে, এবং সে সরাসরি বলেছে। এবং ভারতকে একটা পর্যায়ে গিয়ে রাশিয়ার থেকে তেলের ব্যাপারে বিকল্প সিদ্ধান্ত নিতে হয়েছে, শুধুমাত্র
আমেরিকাকে সন্তুষ্ট করে, এটা আমাকে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। অর্থাৎ মিডল ইস্টের বাইরেও যে তেল উৎপাদনকারী দেশগুলো আছে, ওই যে একজন রাষ্ট্রপতিকে তো সরাসরি মানে আমেরিকা তুলে নিয়ে গেল, এটাও বাংলাদেশের রাজনীতিতে না, সারা বিশ্বের রাজনীতিতে একটা বিরল ঘটনা। এবং এটা শুধু নিয়ে গেল না, সব কিছু বোধহয় লাইভ টেলিভিশনে ব্রডকাস্ট করা হয়েছে। তো আমরা কোন দিকে যাচ্ছি সে এই ভাবনা থেকে কিন্তু বাংলাদেশের, এই যেমন এখন রোজার মাস, এই রোজার মাসে কিছু জিনিস আছে, সেই জিনিসটা কিন্তু তেলের ব্যবহারটা এই সময় অনেক বেশি, কিন্তু খাদ্য মানে ভোজ্য তেল যেটা আমরা বলি। তো সব কিছু মিলায়ে বাংলাদেশ যদি দক্ষতার সঙ্গে, আপনি একটা পক্ষ নিয়ে ফেললে বা আরেকটা পক্ষর প্রেক্ষিতে কি হবে এই বিবেচনাটাও আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আন্তর্জাতিক বৃহৎ শক্তিগুলো, যেমন দেখেন না, রাশিয়ার অনেকেই ভূমিকা মনে করছিল যে রাশিয়া বা চীন কঠোর অবস্থানে আসলে এটা একটা যৌক্তিক, এই মানে আক্রমণের পর্যায়ে যেত না, কিন্তু রাশিয়া এবং চীনের ভূমিকাটা আমার কাছে মনে হয়েছে যেটি হতে পারত সেই জায়গায় মানে সেইভাবে হয় নাই। না হওয়ার কারণে এখনো রাশিয়ার যে মন্তব্যগুলো খুব মানে যেভাবে শুরুতে বলেছিল সেভাবে আমার কাছে নজরে পড়ে নাই। সেজন্য যে কোনো যুদ্ধ, আমি শুরুতেই বলেছি, বাংলাদেশের মানুষের না, বিশ্বের মানুষের, বিশেষত যারা অর্থনৈতিক সংকটভুক্ত দেশ সেসব দেশের জন্য মারাত্মক। সেই জন্য এই যুদ্ধ একদম এই ধরনের মন্তব্য আসছে, এটা স্বল্প সময়ের মধ্যে শেষ হতে পারে, এটা বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। যুদ্ধ কোথায় কখন কিভাবে মানে ছড়িয়ে পড়বে সেটা বোঝা যায় না, এটা না বোঝা যাবে যদি পরাশক্তিগুলোর আবার দায়িত্বশীল ভূমিকা পালন করে, যেমন রাশিয়া, ফ্রান্স বা চীন বা এই যে রাষ্ট্রগুলো আছে, এরা যদি দেখি কি হয় এই মনোবৃত্তির মধ্যে থাকে, ছড়িয়ে পড়তে পারে। আর যদি তারা কঠোর হয় তাহলে পরে তাদেরকে বাদ দিয়ে বিশেষত আমেরিকা ওই ইসরায়েলকে শুধু সঙ্গে নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা আমার কাছে মনে হয় না। সেই জন্যে পরাশক্তির ভূমিকাও এই ক্ষেত্রে যুদ্ধ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন বলছিলেন, আর যখন আমাদের দুই ভাই অতিথি বলছিলেন যে আসলে হরমুজ প্রণয় যখন বন্ধ হয় তখন আসলে জ্বালানি সংকট বা এইসব বিষয়গুলো আসলে রপ্তানি আমদানিতে একটা ব্যাঘাত ঘটে। আর যেহেতু আমরা বাংলাদেশ আমদানি নির্ভর অনেক কিছুতেই, সেখানে আজকে পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রী হুমায়ুন কবির তিনি বলেছেন যে আমাদের কাছে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, তারপরও কি আমরা সন্তুষ্ট থাকতে পারি যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়? সেক্ষেত্রে কি আমরা কি ধরনের আসলে পদক্ষেপ নিলে অন্ততপক্ষে সংকট কিছুটা হলো আমরা মোকাবেলা করতে পারি? মজুদ রাখার যে মানে সিদ্ধান্ত অবস্থা বর্তমান সরকারের পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে, এটা অনেক ক্ষেত্রেই মানে উদ্বিগ্নতা নিরসন করবে, কিন্তু কতদিন চলবে যুদ্ধ? এটাই যদি আবার বর্তমান সরকার, বিশেষত এখনকার সরকার যেটা 10-12 দিনের সরকার, মানে প্রস্তুতি নেওয়ার আগেই কিন্তু একটা যুদ্ধের মুখোমুখি পড়ে গেছে আন্তর্জাতিকভাবে। তো এর মধ্যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা, অর্থাৎ যেটা আছে আমাদের হাতে তার থেকেও বিকল্প ব্যবস্থাটাও আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ মজুদের পরিমাণ বাড়াতে হবে। তাহলে পরে সংকট যেখানেই যাক না কেন, মজুদ থাকলে তো আমরা সেটা পরবর্তী সময় নর্মাল অবস্থাতেও ব্যবহার করতে পারবো। কিন্তু মজুদটা যদি আমরা মাথার মধ্যে না রাখি, কোনো কারণে এই যুদ্ধ প্রলম্বিত হয়, দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমাদের জন্য সংকট তৈরি হতে পারে। সেই জন্যে মজুদ আমার তো মনে হয় এই সরকারের ভাবনার মধ্যে সেটা থাকবে, না থাকার কোনো কারণ নাই। যে কোনো গণতান্ত্রিক সরকারের এই বিবেচনাটা, কারণ এই যে এই ছোট টকশোতেও যে জিনিসগুলো আলোচনা হয়েছে, এটাও যদি তথ্য মন্ত্রণালয় একটু দেখা যাবে যে যেগুলো ভাবে না সেগুলো এখান থেকেও ভাবতে পারে। জি, এটা আমার কাছে মনে হয় যে কোনো বুদ্ধিমান সরকার, দেশ এবং মহল যুদ্ধকালীন সময়ের যে সংকট সেটি মোকাবেলার জন্য আলাদা প্রস্তুতির মধ্যে তারা থাকে, এবং বর্তমানে সরকার আছে বলে আমার ধারণা। জি, দেলেজ খান, আপনি একটু বলবেন যে আসলে এই খামেনি হত্যার পর যে ক্ষতি হয়েছে তেহরানের, তারা এটা আসলে কিভাবে সামলাতে পারবে বা এটা কতদূর গড়াবে আর কি? এর সঙ্গে প্রশ্ন হচ্ছে যে
আমাদের মতো দেশ বাংলাদেশ সেখানে যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ছে সেটাও কাটিয়ে ওঠার আসলে বিকল্প রাস্তা আসলে কী আছে? আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল আমাদের বাংলাদেশকে, তখন কিন্তু মানে সুযোগের সদ্ব্যবহার কিন্তু ব্যবসায়ীরা করেছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিয়েছিলেন। সেইটাকে আসলে আমরা কীভাবে মোকাবেলা করতে পারি? দুইটা প্রশ্ন আপনার সাথে। জি জি, আমি তাহলে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে ইরানের মানে পোস্ট খোমেনি যে এরাটা আসতেছে, এই এরায় ইরান আসলে কি করবে? দেখেন, কিছু বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। সেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো দুইটা বিশ্বযুদ্ধ যেখানে আমেরিকা অংশগ্রহণ করেছে এবং দাপটের সাথে তারা অংশগ্রহণ করেছে, কিন্তু আটলান্টিক ক্রস করে আমেরিকার সয়েলে কিন্তু একটা বোমাওকে ফেলতে পারে নাই। এটা তাদের একটা ভৌগোলিক সক্ষমতা বা পজিশনাল অ্যাডভান্টেজ। একই রকম পজিশনাল অ্যাডভান্টেজ ইরানেরও আছে। ইরান তিন দিক থেকে অত্যন্ত দুর্গমভাবে ঘেরা, আর একদিকে পাকিস্তানের এই যে দিকটা আছে, এই দিকটা একটু ওপেনিং আছে। অনেকে আবার ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বলছে যে আমেরিকা যেহেতু এবার ইরানে আক্রমণ করবে, সেই জন্য পাকিস্তানকে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। এই ধরনের মানে বিভিন্ন রাষ্ট্রের এরকম পজিশনাল অ্যাডভান্টেজ থাকে। যেমন আফগানিস্তানের আছে, এই রাষ্ট্রটাকে আপনি ল্যান্ড ফোর্স দিয়ে হারাতে পারবেন না। লাল ফৌজ পারে নাই, ইউএসরা পারে নাই, সুইজারল্যান্ড এরকম একটা রাষ্ট্র। ইভেন আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশও এরকম একটা রাষ্ট্র। বর্ষাকালে এসে বাংলাদেশকে হারানোর মতো কোনো আর্মি এখন পর্যন্ত জন্ম হয় নাই, সেটা পারেনি, এটা ফিউচারেও পারবে না, কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা অ্যাডভান্টেজ আমাদের। বর্ষাকালে আপনি ধরেন বড় বড় বোমা মারবেন, এগুলো কাদায় ডেবে যায়, ওই ইম্প্যাক্টটা হয় না, ট্যাঙ্ক চলতে পারে না। ইরানের এই একটা অ্যাডভান্টেজ থাকার কারণে ইরান ইরাকের মতো করে আমেরিকান বাহিনী দ্বারা কখনো আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, এখন এসকেলেশনটা কোন পর্যায়ে যাবে? দেখেন, এটা মানে একটা যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার জন্য বেশ কিছু এলিমেন্টস লাগে, সাইন লাগে। এই সাইনগুলো দেখলে পরে টের পাওয়া যায় যে এটা বিশ্বযুদ্ধের দিকে টার্ন নেবে। অলরেডি দুদু ভাই একটা জিনিস কাভার করছেন এই জায়গায়। আপনি দেখেন রাশিয়ার স্ট্যান্স কি এই ইরান যুদ্ধে। রাশিয়া অলরেডি ইউক্রেনের সাথে সাফার করছে, এবং এই গতবার যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করলো, তারপরে কিন্তু ইরানের সাথে রাশিয়ার একটা চুক্তিও হয়েছিল যে পরবর্তীতে ইরানকে কেউ আক্রমণ করলে রাশিয়া সেটা প্রতিহত করার চেষ্টা করবে। এবার কিন্তু সেটা করেনি। তার মানে রাশিয়ার আসলে এই মুহূর্তে সক্ষমতাটা নাই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে চায়না। চায়না ইজ এ পিওর বিজনেস কান্ট্রি। তার নতুন নতুন প্রযুক্তি সে তৈরি করতেছে, সে লুকায় লুকায় এগুলা ইরানকে দিবে টেস্ট করার জন্য। যেমন আপনি দেখেন, ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের সময় তারা যে বিমান দিয়েছিল তার সাথে PL-15 একটা ক্ষেপণাস্ত্র দিয়েছিল, এবং তারা টেস্ট করে দেখলো যে রাফালের এগেইনস্টে সাকসেসফুল। একই রকমভাবে ইরানকে তারা ইরানকে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি দিবে। কিন্তু আপনি গত 50 বছরের হিস্ট্রি যদি দেখেন, কখনো চায়না তার সৈন্য পাঠায় নাই অন্য আরেকটা দেশকে সহায়তা করার জন্য। সুতরাং এই বাস্তবতায় এই যে যুদ্ধটা আছে, এই যুদ্ধটা আনফর্চুনেটলি ইরানের এই যুদ্ধ ইরানকেই করতে হবে, এবং এটা এভাবেই চলবে। ইরান প্রক্সিতে মানে মাস্টারি আরও আনবে, আর প্রেশার দিতে থাকবে ইসরায়েলকে, আর আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সহায়তা করতে থাকবে। এই কারণে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল হচ্ছে তাদের পোস্ট। অনেকে বলে যে 50 নয়, আমেরিকার আসলে 51টা প্রদেশ, ইসরায়েল হচ্ছে তাদের 51তম প্রদেশ, রূপকার্থে বলে। সুতরাং আপনি ইসরায়েলের ক্ষেত্রে আমেরিকার অ্যাকশনের কোনো লজিক খুঁজে পাবেন না। আমি কিভাবে পাবো? আমেরিকানরা এই লজিক খুঁজে পায় না, মামদানি লজিক খুঁজে পায় না। ইন দ্য কেস অফ ইসরায়েল আমেরিকা কেন ইলজিক্যাল কাজ করে, এটা লজিক খুঁজে পাওয়া যায় না। কারণ এটার পিছনে ওই যেটা বললাম, যে সামনেই মিড টার্ম ইলেকশন আছে নভেম্বরে। সুতরাং ট্রাম্পের এখন দরকার হচ্ছে জিউস লবিটা যেটা আছে এটা সমর্থন আদায় করা। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি, যেটা আপনি বললেন যে বাংলাদেশের মতো দেশ কিভাবে এই জাতীয় ক্ষেত্রে মানে প্রস্তুতি গ্রহণ করতে পারে। দেখেন, আমাদের দেশটা মানে ভৌগোলিক সীমায় ছোট হতে পারে, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বড়। তো সেই প্রেক্ষিতে আমার কাছে যেটা মনে হয়, যেমন তেলের মজুত করছে, ঠিক আছে, এই যুদ্ধ কয়দিন চলবে আপনি তো নিশ্চিত না। ধরেন যুদ্ধ শেষ হয়ে গেল, আমেরিকান বিমান এবং জাহাজ ফিরে গেল আমেরিকায়, কারণ প্রতিদিন যুদ্ধ চালাইতে যে খরচ হয় তো অনেক টাকা। কিন্তু হরমুজ কবে ক্লিয়ার হবে, কবে বিজনেস আবার নর্মাল হবে, এটার জন্য তো ওয়েট করতে হবে। সুতরাং এই মজুত করে আপনি পারবেন না। আপনার কোথায় হাত দিতে হবে, সেটা হচ্ছে তেলের ব্যবহারের অভ্যাসের উপরে। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে এইটাই।
যখন আপনার কাঁচামরিচের দাম 200 টাকা হয়ে যায় তখন আমরা ভোক্তারা কিন্তু বলি না যে আগামী 2 দিন কাঁচামরিচ খাবো না। 200 টাকা দিয়ে ঠিক আর আছে? 6 কেজি কিনবে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন চিনির চালান যেতে পারতো না ইউরোপে, তখন কিন্তু ইউরোপিয়ানরা চিনি খাওয়া বন্ধ করে দিয়েছিল, এবং তাদের ওই সিনিয়র সিটিজেন যারা আছে তাদের এই অভ্যাস অনেক দিন পর্যন্ত ছিল। তো আমার মনে হয় যে জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা একটা স্মার্ট সরকার পাইছি। এবার এই সরকারটা অনেক ম্যানলি এবং অনেক স্ট্রং বলে মনে হচ্ছে, তাদের একটা ব্রুট মেজরিটিও আছে। আমার মনে হয় এই জায়গাগুলোতে তারা কাজ করতে পারে। একটা হচ্ছে তেল ব্যবহারের উপরে আস্তে আস্তে সরকারের কাজ কি? সরকারের কাজ তো পলিসি দেওয়া, মানুষকে উদ্বুদ্ধ করা যে আপনি সাশ্রয়ী হন। তো এই সাশ্রয়ী ব্যাপারটা তো অলরেডি তারেক রহমান নিজে শো করতেছে পার্সোনালি, উনি গাড়ির বহর কমায় দিচ্ছেন, তারপর বিভিন্ন নিরাপত্তার জায়গা থেকে একই রকম ভাবে এই জায়গাটাতে কিন্তু আমাদের এমপি যারা আছে, আমাদের রাজনৈতিক দল যারা আছে, উনি সকল রাজনৈতিক দলকে ডেকে বলতে পারেন যে আপনারা এইটা প্রমোট করেন, দ্যাট ক্যান বি এ পলিটিক্স ফর আস, যে আমরা একটু সাশ্রয়ী করি এই জায়গায়। 2 নম্বরে যেটা হচ্ছে আমাদের প্রবাসী যারা বাইরে আছে তাদের ব্যাপারে আমার মনে হয় এখন সময় হয়েছে একটু অ্যাকাউন্টেবল হওয়ার জন্য। দীর্ঘদিন আমাদের মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রবাসী ছিলেন, সুতরাং তাদের সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে প্রবাসীদের কষ্টটা এখন বোধহয় বোঝা উচিত। আমাদের উচিত এই যে ইরানের যে গন্ডগোল আছে এবং ইরানের আশেপাশে যে কান্ট্রিগুলোতে আমাদের ম্যাক্সিমাম মনে করেন যে এই ফরেন রেমিটেন্স পাঠায় যারা এই প্রবাসীরা আছে, তাদের আস্তে আস্তে দূতাবাসের মাধ্যমে এই ব্যাপারগুলোতে মনে হয় একটু সচেতনতা আনা সম্ভব। যে যখন অ্যাটাকটা হয়, ইরান কিন্তু ওই কোনো একটা দেশের সাধারণ এলাকায় বোমা মারে নাই, প্রত্যেকটা হচ্ছে সামরিক ঘাঁটিতে টার্গেট করছে। তাহলে আপনার একটা ওয়ার্নিং যদি থাকতো যে ভাই আপনারা সামরিক ঘাঁটিতে যদি বাংলাদেশের কেউ কর্মরত থাকেন, আপাতত আগামী 3 দিন পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসে এসে আশ্রয় নেন, তাহলেই তো হতো। এই জিনিসগুলো আমার মনে হয় যে এখন আমাদের রিথিং করার সময় আসছে, এবং আমার কেন জানি ভেতর থেকে আমি একটা আস্থা পাই যে এই সরকার চাইলে এই জিনিসগুলো বোধহয় করা সম্ভব, এবং আমরা এই ডিসিপ্লিনটা আনতে পারবো। আমাদের মানুষ আছে, জনগণ আছে, সুতরাং এই জনগণকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে ইরানের যুদ্ধের কারণে আমাদের এখানে এতটা তটস্থ হওয়ার দরকার নাই। জি, ধন্যবাদ। আলম রাসেল ভাই, আপনি একটু বলবেন যে আসলে অর্থনীতির যে চ্যালেঞ্জ, যেটা আপনি যে বলছিলেন কিছুক্ষণ আগে, এবং আমাদের 2 সহ আলোচকও কিন্তু একই কথা বলেছেন যে বিকল্প রাস্তা তৈরি করা বা বিকল্প আমদানির পথ খোঁজা এবং মজুদ বাড়ানো। আপনি কি কোনো তৃতীয় কোনো তত্ত্ব আসলে আপনার কাছে আছে কিনা বা কোনো ধারণা আছে কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে বলা হয় থাকে আমাদের দেশ 3টা আরের উপর নির্ভর করে। এক হচ্ছে রেমিটেন্স, আর হচ্ছে রেডিমেড গার্মেন্টস, আর একটা হচ্ছে রাইস মানে চাল বা আমাদের। দেখেন, যদি তেলের দাম বেড়ে যায় এবং হরমুজ বন্ধ মানে তেলের দাম বাড়বে, কোনো সন্দেহ নেই, 20 থেকে 25% পর্যন্ত বেড়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। কারণ হরমুজ যদি 1 সপ্তাহ বন্ধ থাকে, আপনার 20 থেকে 25% তেলের দাম বেড়ে যাবে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা তো এই 3টার উপর নির্ভরশীল। আমাদের আপনি দেখেন হচ্ছে আমাদের রিমিটেন্সটা আমাদের মিডল ইস্টে, আমি শুরুতে বলেছি 40 থেকে 50% আমাদের রিমিটেন্স যুদ্ধ থাকে মিডল ইস্টে। আপনি যখন তেলের দাম বেড়ে যাবে, তখন হচ্ছে মিডল ইস্টের যে কোম্পানিগুলো আছে যারা চাকরিতে, তারা কি করবে, তাদের যে কর্মচারী আছে ছাঁটাই করা শুরু করবে, কারণ তারা এপোর্ট করতে পারবে না সবাইকে নিয়ে। তাহলে কি হবে, প্রভাবটা পড়বে এই আমাদের মতো স্বল্পোন্নত দেশের রাষ্ট্রের রেমিটেন্স যোদ্ধাদের উপরে। তার মানে আমাদের প্রচুর রেমিটেন্স যোদ্ধা চাকরি হারাবে। তো চাকরি হারালে তাহলে এটা প্রভাব পড়বে আমাদের অর্থনীতির উপরে। তারপরে আপনি দেখবেন রেডিমেড গার্মেন্টসের কথা চিন্তা করেন। আমাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র আছে, যেমন ভারত, ভিয়েতনাম, তারপর তুরস্ক, এরা কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। হ্যাঁ, যখন আমাদের এখানে তেলের দাম বেড়ে যাবে, তাহলে তেলের দাম বাড়ার সাথে পরিবহন কস্ট বেড়ে যাবে। তারপর রেডিমেড গার্মেন্টস তৈরিতে যে সরঞ্জামের ক্যারিং খরচটা বেড়ে যাবে, এটা আমদানি খরচটা বেড়ে যাবে, সব করে তখন এটার দামটা বেড়ে যাবে। যখন দামটা বেড়ে যাবে, তখন আমাদের পার্শ্ববর্তী যারা রাষ্ট্র আছে, যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী, তখন তারা এই সুযোগটা কাজে লাগাবে। তখন আমাদের থেকে তাদের কাছে চলে যাবে। কারণ আমাদের তো হচ্ছে তেল মজুদ যতটুকু আছে, কিন্তু আমরা সবকিছু চালানোর মতো মজুদ অবস্থা কিন্তু আমাদের নেই। এখন আপনি আবার রাইসের দিকে, এই দিকে তাকান, আমাদের আরেকটা হচ্ছে রাইস, চালের দিকে যদি দেখেন, আপনি চালের দামটা বেড়ে যাবে। কিভাবে? কারণ কৃষি সবকিছু নির্ভর হচ্ছে তেলের উপর নির্ভরশীল, সবকিছু তেলের উপর, জ্বালানি বলেন, আপনার কৃষি কাজ করার বলেন, প্রত্যেকটা তেলের উপর নির্ভরশীল। তাহলে আমাদের বড় 3টির উপরে সবচেয়ে বড় প্রভাব পড়বে। তাহলে এটার বাঁচার উপায় কি? আমরা তো যুদ্ধ বন্ধ করতে পারবো না, কারণ আমরা যুদ্ধ চালু করি না, আমরা যুদ্ধ বন্ধ করতে পারবো না। আমরা যেটা করতে পারি, আমরা রাষ্ট্র হিসেবে প্রত্যেকটা নাগরিকের কিছু দায়িত্ব আছে। প্রথম কথা হচ্ছে আমাদের তেল নির্ভরতা একটু কমাইতে হবে। আমাদের বিদ্যুতের ক্ষেত্রে আমাদের সোলার সিস্টেমের দিকে যেতে হবে। এখন আমরা যদি সোলার সিস্টেমকে সৌর বিদ্যুতের কাজে লাগাইতে পারি, কারণ বিদ্যুতের সাথে কিন্তু আপনার তেলের সম্পর্ক, বিদ্যুৎ উৎপাদনের সাথে গ্যাসের সম্পর্ক, অনেক কিছু রিলেটেড আছে। তাহলে এটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে জ্বালানি নির্ভর, যেমন আমাদের এখন পাবলিক ট্রান্সপোর্টের উপর নির্ভর করতে হবে কিছুদিনের জন্য।
আমরা প্রত্যেকে পার্সোনাল গাড়ি ব্যবহার করছি, এটা কিন্তু তেলের উপর একটা প্রভাব পড়বে। তাহলে আমাদের যে মজুদ তেল আছে এই তেলটা দিয়ে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না। তাহলে আমাদেরকে যে প্রাইভেট যে যানবাহন আছে এটা থেকে কিছুদিনের জন্য দেশকে রক্ষা করার জন্য আমাদের পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার করতে হবে। এবং কি আমাদের যে এসিগুলো চলে, আমাদের আমরা যে আরামদায়ক যে বিষয়গুলো আমাদের, আপনি দেখেন সরকারি অফিসগুলোতে বিদ্যুতের ব্যবহার কমাইতে হবে, তেলের ব্যবহার কমাইতে হবে, গাড়ি বহর কমাইতে হবে, গাড়ি বহর কমাইতে হবে। সবকিছু মিলে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে যদি সচেতন না হই তাহলে একটা বড় ধরনের প্রভাব পড়বে। সেখানে আমাদের মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, সেখানে আমাদের বড় ধরনের প্রভাব পড়বে আমাদের এর উপরে, আমাদের যে রাষ্ট্রীয় অর্থনীতির উপর সবচেয়ে বড় প্রভাব পড়বে। এবং এই প্রভাবটা প্রত্যেকটা জিনিস বেড়ে যাবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এখন যা আছে, আমরা তো বলেছি লেবু এখন 200 টাকা 150 টাকা হালি খাচ্ছি, তখন কিন্তু 500 টাকার উপরে প্রত্যেকটা জিনিসের উপর প্রভাব পড়বে। এই জন্য প্রত্যেকে দায় আছে আমাদের। এখন আমাদের প্রত্যেকের জায়গা থেকে, জনগণ থেকে আমরা এই যে মজুদ যতটুকু তেল আছে, কারণ তেলটা কিন্তু আপনি পাবেন না, এই মজুদ তেলের উপর নির্ভর করে আমরা যদি আমরা দেশটাকে আগাইতে পারি, অন্য সিস্টেমের উপর নির্ভর করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এটা বড় একটা ধাক্কা আমরা মোকাবেলা করতে পারবো। দুদু ভাই, আপনি যে প্রশ্নটা বলছিলেন সেটি কিন্তু আলম রাসেল ভাই বললেন, এবং ডেরেজ খানও কিন্তু একই কথা বলেছেন। আসলে সরকারকে আসলে এটা উদ্যোগ নিতে পারে কিনা? 30 সেকেন্ড সময় আছে মাতে। প্রথম কথা হচ্ছে যে সরকারকে অবশ্যই কি পয়েন্টে থাকতে হবে, উৎসাহিত করতে হবে। এখানে যে আলোচনাটা কিন্তু কম বেশি মানুষের মধ্য দিয়ে যে আলোচনা, সেটা কিন্তু এখানে আমরা শুধু আমি না, আপনারা করলেন, এই দুইজনে কিন্তু একই আলোচনা করেছেন। অর্থাৎ জরুরি মুহূর্তে যে জিনিসগুলো আমরা স্বাভাবিকভাবে এড়িয়ে গেলে পরে রাষ্ট্রের মানে জরুরি অবস্থা এভাবে বলছে যে এই যে যুদ্ধটা লাগছে হরমুজ প্রণালী, এইসব বিষয়ে আমরা যদি সাশ্রয়ী অবস্থায় নিজেকে নিয়ে দাঁড় করাতে নেই, আমার একটা গাড়ি আছে বা তার একটা গাড়ি আছে, তাহলে হয়তো আমরা আসলে এই শঙ্কা থেকে বেঁচে যাব। অবশ্যই বেরোতে পারি। আপনাদের তিনজনকে ধন্যবাদ।